হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, আজকে তার 17th মক টেস্ট। আই হোপ এর আগের প্রত্যেকটা মক টেস্ট তোমরা সিরিয়াসলি ফলো করেছো, তোমরা পরীক্ষাগুলোকে বাড়িতে সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করেছো, তোমরা তোমাদের স্কোর অ্যানালিসিস করেছো, কোন কোন পোর্শনে ভুল হচ্ছে, কোন জায়গাগুলোতে তোমাদের আরও বেশি প্রিপারেশন দরকার, সেগুলো তোমরা অ্যানালাইজ করে তার উপর তোমরা কাজ করছো। এবং এরকমভাবে যদি তোমরা নিজেদের পারফরমেন্সটা অ্যানালাইজ করো, তোমাদের ফল্ট কোথায় হচ্ছে, কোথায় তোমাদের ল্যাকিংটা হচ্ছে, তাহলে ডেফিনেটলি পরীক্ষাতে কিন্তু তোমাদের খুব ভালো স্কোর হবে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য চাইল্ড ওয়াজ ভেরি স্মল, ইট কুড নট ওয়াক। এই সেন্টেন্স আছে দুটো। দেখো, দ্য চাইল্ড ওয়াজ ভেরি স্মল, বাচ্চাটা খুব ছোট, ইট কুড নট ওয়াক, এটা হাঁটতে পারতো না, বাচ্চাটি হাঁটতে পারতো না। এই দুটো সেন্টেন্সকে বলেছে কম্বাইন দি সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স। দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে এবং সেটা একটা সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। অপশনস রয়েছে, দ্য চাইল্ড ওয়াজ টু স্মল টু ওয়াক। নাম্বার বি, দ্য চাইল্ড ওয়াজ ভেরি স্মল অ্যান্ড কুড নট ওয়াক। দ্য চাইল্ড কুড নট ওয়াক বিকজ ইট ওয়াজ ভেরি স্মল। দ্য চাইল্ড ওয়াজ টু স্মল টু ওয়াক। দেখো, অপশন বি তে প্রথমেই দেখো দুটো সেন্টেন্স আছে, দ্য চাইল্ড ওয়াজ ভেরি স্মল অ্যান্ড কুড নট ওয়াক, এর মাঝখানে একটা অ্যান্ড বসানো রয়েছে এবং এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হচ্ছে। সুতরাং তুমি বিটাকে এখানে ধরবে না, কারণ বিটা কম্পাউন্ড সেন্টেন্স। সিতে বলছে দ্য চাইল্ড কুড নট ওয়াক বিকজ ইট ওয়াজ ভেরি স্মল। বিকজ থেকে একটা ক্লজ শুরু করা হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ। আর যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে বি আর সি প্রথমেই কিন্তু ভুল অপশন বলে প্রমাণিত হলো। এরপরে হাতে রইল এ আর ডি। দেখো, এখানে বলছে যে চাইল্ড ওয়াজ টু স্মল, মানে চাইল্ডটা এতটাই ছোট ছিল টু ওয়াক, হাঁটার পক্ষে। এখানে দেখো টু আর টু আছে, যেটা ভীষণ কেয়ারফুলি তোমাকে ফলো করতে হবে। কিন্তু ডিতে রয়েছে টু স্মল তারপরে টু ওয়াক। এখানে যে মানেটা হচ্ছে যে প্রথমে টু, এই যে টি ডাবল ও, টু এর পরে তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, টু অ্যাডজেক্টিভ, তারপরে টু বসবো টি ও, এবং তারপরে কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ইনফিনিটিভ বসাতে হবে। তাহলে এই যে প্রথমে টি ডাবল ও টু এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে টি ও বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা যেটাকে আমরা একসাথে ইনফিনিটিভ বলে থাকি সেটা বসবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি অপশন এ কিন্তু সঠিক, কারণ প্রথমে টি ডাবল ও টু বসানো হয়েছে, তারপরে স্মল এই অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, তারপরে টিও বসানো হয়েছে এবং তারপরে ওয়াক বসানো হয়েছে। তাহলে অপশন এ কিন্তু একদম সঠিক। কিন্তু অপশন ডিতে দেখো, এখানে টিও টু তারপরে স্মল, মানে এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের জায়গায় এখানে অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে, আর অ্যাডজেক্টিভের আগে টি ডাবল ও বসানো উচিত ছিল। সুতরাং অপশন ডি ভুল রয়েছে। তাই অপশন এ হবে সঠিক, দ্য চাইল্ড ওয়াজ টু স্মল টু ওয়াক। এবং যখন এই সেন্টেন্সটা থাকবে এবং এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো, এবং এই সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করব, তখন আমরা সো দ্যাট দিয়ে করব। কোয়েশ্চেন নাম্বার 2, দেয়ার ইজ নো লিমিট ড্যাশ দ্য ওয়ান্টস অফ ম্যান। তোমাকে প্রিপোজিশন বসাতে বলেছে, দেয়ার ইজ নো লিমিট, কোনো রকম কোনো লিমিট নেই। কিসের লিমিট নেই? দ্য ওয়ান্টস অফ ম্যান, মানুষের চাহিদার। ওয়ান্টস অফ ম্যান, মানুষের যে চাহিদা বা লোভ, তার কোনো কিন্তু লিমিট নেই। এখানে অপশন অফ আছে, টু আছে, উইথ আছে, ফর আছে। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমায় বলতে হবে। তোমার উত্তর হবে দেয়ার ইজ নো লিমিট টু দি ওয়ান্টস অফ ম্যান। অপশন বি হবে সঠিক, টু দি ওয়ান্ট অফ ম্যান, মানুষের চাহিদার কোনো লিমিট নেই, টু দি ওয়ান্টস অফ ম্যান। কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ডিয়া বিকেম আ রিপাবলিক ড্যাশ 1950। ইন্ডিয়া রিপাবলিক হয়েছিল, প্রজাতন্ত্র হয়েছিল কত সালে? 1950 সালে। অবশ্যই সাল বা ইয়ার উল্লেখ করা হচ্ছে, আর তার আগে আমরা ইন বসাই, ইন 1950 হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, আই কংগ্রাচুলেটেড হার ড্যাশ হার ওয়েডিং। আমি তাকে কংগ্রাচুলেট করেছিলাম তার ওয়েডিং এ, মানে তার বিয়েতে, মানে তার বিয়ের জন্য আমি তাকে কংগ্রাচুলেট করেছিলাম। এখানে আমরা দেখো কংগ্রাচুলেটেড হার ফর হার ওয়েডিং, অন হার ওয়েডিং, ইন হার ওয়েডিং, উইথ হার ওয়েডিং, দুটো কনফিউজিং একটা হবে। কংগ্রাচুলেটেড হার ফর হার ওয়েডিং হতে পারে, নয়তো অন হার ওয়েডিং হবে। এখন দেখো, যখন আমরা কারোর বিয়েতে আমরা তাকে কংগ্রাচুলেট করছি, তখন আমরা কংগ্রাচুলেটেড হার অন হার ওয়েডিং বলে থাকি।
অন হার ওয়েডিং, ঠিক আছে, এখানে কিন্তু ফর হার ওয়েডিং হবে না, এখানে অন হার ওয়েডিং হবে। সো আই কংগ্রাচুলেটেড হার অন হার ওয়েডিং হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 5, প্লিজ সিট ডাউন, দিস সেন্টেন্স এক্সপ্রেসেস, এই যে সেন্টেন্সটা বলা হলো প্লিজ সিট ডাউন, এই সেন্টেন্সটা কি এক্সপ্রেস করছে? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কনসার্ন। অর্ডার মানে আদেশ দেওয়া, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, কনসার্ন মানে চিন্তা প্রকাশ করা। অবশ্যই প্লিজ বলেছে, প্লিজ দিয়ে তো সবসময় আমরা কি করি? রিকোয়েস্ট করি কাউকে। সো অপশন বি হবে সঠিক, রিকোয়েস্ট। কোয়েশ্চেন নাম্বার 6, হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, সে আমাকে বলল তোমার নাম কি। অবশ্যই এখানে জিজ্ঞাসা করলো, কারণ লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে এবং এটা একটা WH কোয়েশ্চেন, কারণ WH শব্দ দিয়ে শুরু হচ্ছে, হোয়াট ইজ ইয়োর নেম। যখন সেড টু আছে এবং কোয়েশ্চেন করা হচ্ছে তখন সেখানে আমরা কি বসাবো? আস্কড বসাবো। কিন্তু অপশন ডিতে দেখো দেখতে পাচ্ছি টোল্ড রয়েছে, তাহলে অপশন ডি প্রথমেই এখানে ভুল হয়ে গেল। অপশন ABC হাতে রইলো আমাদের। এতে বলছে হি আস্কড মি, সেড টু বদলে আস্কড বসালাম, তারপরে মি বসালাম। এরপরে যে কমা এবং কোটেশন থাকে সেটা বদলে আমরা কি বসাবো? এই WH শব্দ যেটা আছে হোয়াট সেটাই বসিয়ে দেবো। ওকে, এরপরে বলছে ইয়র মানে কাকে জিজ্ঞেস করেছিল? আমাকে জিজ্ঞেস করেছিল, মি, তার মানে ইয়রটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে, তাই তো, মাই হবে। এরপরে ইজ আছে, ইজটা হয়ে যাবে ওয়াজ এবং তারপরে নেম বসবে। কিন্তু এখানে দেখো হোয়াট ওয়াজ মাই নেম বলছে, মানে হোয়াটের পরে ওয়াজ বসার হচ্ছে বি ভার্ব, তারপরে সাবজেক্ট আসছে। যখন WH কোয়েশ্চেনে হোয়াটের পরে বি ভার্ব চলে আসে তখন কিন্তু সেটা কোয়েশ্চেন থেকে যায়, সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয় না। কিন্তু যেহেতু আমি ন্যারেশন চেঞ্জ করছি তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে কোয়েশ্চেনটাকে। এখানে কিন্তু কোয়েশ্চেনটা কোয়েশ্চেনই রয়ে গেছে, তাই অপশন এ সঠিক হলো না। অপশন সিতে দেখতে পাচ্ছি হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, অবশ্যই এখানে ওয়াট বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে আমি এখানে বি ভার্বটা বসাচ্ছি বা এখানে যেটা মেইন ভার্ব আছে সেটা বসাচ্ছি। তাহলে তুমি বলতে পারো যে এই অপশনটা কিন্তু একদম সঠিক আছে গ্রামাটিক্যালি। বিতে বলছে হি আস্কড মি মাই নেম, সে জিজ্ঞেস করলো আমার নাম। দেখো এখানে সে জিজ্ঞেস করলো আমার নাম, এটা কিন্তু এক অর্থে সঠিক, কিন্তু এই যে অপশন আছে হোয়াট মাই নেম ওয়াজ, এটা কিন্তু আরো বেশি সঠিক, তাই অপশন সি কেই আমরা চুজ করছি। কোয়েশ্চেন নাম্বার 7, I know the man who is a doctor, আমি জানি সেই লোকটিকে যে হয় একজন ডক্টর। The underlined clause is an example of, এই যে আন্ডারলাইন করা আছে ক্লজটা হু ইজ এ ডক্টর, এই ক্লজটা কি ক্লজ তোমাকে বলতে হবে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নান। দেখো এখানে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা কি বলা হচ্ছে। আই নো দ্য ম্যান, আমি একটা মানুষকে জানি। এই যে ম্যান, এটা কিন্তু একটা নাউন, ম্যান হচ্ছে একটা নাউন, তাই তো, পার্টস অফ স্পিচে ম্যান হচ্ছে একটা নাউন। এবার এখানে যে বলেছে হু ইজ এ ডক্টর, যে হয় একজন ডাক্তার, এই যে হয় একজন ডাক্তার, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই ম্যানের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ম্যানটা তো নাউন, আর নাউনের সম্পর্কে যেটা ডিসক্রাইব করার জন্য ব্যবহার করা হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে হু ইজ আ ডক্টর, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 8, মাই পকেট হ্যাজ বিন পিকড, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাজ বিন আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে। এটা অলরেডি কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটাকে তোমার অ্যাক্টিভ ভয়েস করতে হবে। কিন্তু তোমরা বলবে স্যার প্যাসিভ ভয়েসে তো আমরা জানি একটা বাই থাকে এবং বাইয়ের পরে কোনো একটা পার্সনের কথা বলা হয় যে কাজটা করেছে। এখানে দেখো কোথাও বাই নেই, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে এই বাইয়ের পরে যে থাকে তাকে তো আমরা সাবজেক্ট করে নিয়ে যাই অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এখানে কাকে সাবজেক্ট করব? অবশ্যই এখানে সাবজেক্ট তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। যেমন এখানে বলা হচ্ছে সামবাডি, কেউ একজন চুরি করেছে, বলছে আমার পকেটটা চুরি হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আমার পকেটটা কেউ তো একটা কেটেছে, কেউ তো পকেটটা চুরি করেছে পকেট কেটে। তাহলে এই যে কেউ, সেটা বলার জন্য আমরা সামবাডি ইউজ করে থাকি। ওকে, এরপরে সামবাডি এটা তুমি সাবজেক্ট করলে, তারপরে তোমার ভার্ব কি হবে? এখানে হ্যাজ বিন আছে, তাহলে তুমি এখানে হ্যাজ বসাতে হবে, কারণ হ্যাজটাই অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন হয়ে যাচ্ছে। সো এখানে তুমি হ্যাজ বসালে, কারণ সামবাডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে হ্যাজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম পিকড আছে, পিকড বসে গেল, এবং তারপরে এই যে মাই পকেট যেটা এখানে সাবজেক্ট আছে সেটা কি হবে? এটা অবজেক্টে চলে আসবে মাই পকেট। সো সামবাডি হ্যাজ পিকড মাই পকেট, এটা হবে সঠিক উত্তর। অন্য অপশনগুলো কেন ভুল সেটা একবার দেখে নিই। এখানে আর থিফ বলা হয়েছে, অবশ্যই তুমি সাবজেক্ট একজন চোর হিসাবে ধরতে পারো, কোনো ভুল নেই।
তারপরে হ্যাজ বসানো হয়েছে, কোনো ভুল নেই, কিন্তু পিকেন বলেছে। এখানে পিকেন কিন্তু কোনো মানে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে না, এটা পিকড হবে। ভার্বের থার্ড ফর্ম যেটা পিক ভার্বের থার্ড ফর্মটা কিন্তু এখানে পিকড হবে। ওকে, এখানে পিকেন হবে না, সুতরাং এখানে দেখতে পাচ্ছি থার্ড ফর্মটা ভুল আছে বলে অপশন বিটা ভুল হয়ে গেল। অপশন সিতে বলছে মাই পকেট হ্যাজ বিন পিকড বাই সামবাডি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই প্যাসিভ ভার্বটাই লেখা হয়েছে শুধুমাত্র বাই সামবাডি অ্যাড করে, তাই এটাও কিন্তু সঠিক অপশন নয়। ডিতে বলছে সামবাডি পিকড মাই পকেট। দেখো সামবাডি পিকড মাই পকেট এটা সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছে, কিন্তু এখানে কিন্তু পাস্ট টেন্স নেই, এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাই পিকড এটা তো হবে না, এবং এখানে কিন্তু তুমি বলতে পারো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, এখানে সিম্পল পাস্ট টেন্স হতো না, তাই অপশন নাম্বার এটা সঠিক, সামবাডি হ্যাজ পিকড মাই পকেট। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য চিলড্রেন লাফড অ্যাট দ্য ক্লাউন, নো এরার। চারটে পার্টের মধ্যে কোথায় ভুল আছে তোমায় বলতে হবে। দেখো দ্য চিলড্রেন এখানে কোথাও ভুল নেই, লাফড অ্যাট, লাফড এই ভার্বের পরে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে, এখানেও কোথাও ভুল নেই। দ্য ক্লাউন, ক্লাউনটাকে দেখে বাচ্চারা হেসেছিল, সুতরাং বলতে পারি সেন্টেন্সে কোথাও ভুল নেই, তাই নো এরার অপশন চুজ করব, এবং সেটা হচ্ছে 4 নাম্বার আসবে, নো এরার। কোয়েশ্চেন নাম্বার 10, men are wanted for the army and the navy and the air force, no error। দেখো মেন আর ওয়ান্টেড, মানুষ চাওয়া হচ্ছে কিসের জন্য? আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য। এখন এখানে দেখো যখন আমি ওয়ান্টেড এই ভার্বটা ইউজ করছি, মেন আর ওয়ান্টেড, আমরা জানি ওয়ান্টেড কথাটা কোথায় লেখা থাকে, পুলিশ স্টেশনে লেখা থাকে ওয়ান্টেড, একটা বোর্ড থাকে, বোর্ডে লেখা থাকে ওয়ান্টেড, এবং তারপরে অনেকগুলো কি হয় মানুষের ছবি থাকে, নাম পরিচয় থাকে, তার মানে তারা হচ্ছে অপরাধী, তাদেরকে পুলিশ খোঁজ করছে, সেই অপরাধীদেরকে পুলিশ খোঁজ করছে, তাই তাদেরকে ওয়ান্টেড বলা হচ্ছে, সন্ধান চাই তাদের। সুতরাং এখানে কিন্তু মেনদের সন্ধান চাই সেটা বলা হচ্ছে না, এখানে যেটা মিন করা হচ্ছে সেটা হলো মানুষ মানে মেনগুলোকে মানে পুরুষ দরকার আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য, পুরুষ দরকার মানে পুরুষ রিকোয়ার্ড। এখানে কিন্তু সঠিক ভার্বটা হবে রিকোয়ার্ড, মানে এই তিনটে সেনাবাহিনীতে যখন তুমি লোক নিয়োগ করছো সেই কথাটা বলা হচ্ছে, তাই এখানে ওয়ান্টেড এই ভার্বটার বদলে রিকোয়ার্ড ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে ওয়ান্টেড মানে হচ্ছে কোনো অপরাধীকে খুঁজে বেড়ানো হচ্ছে সেটা বোঝানো হয়, এখানে কিন্তু কোনো অপরাধীর কথা বলা হচ্ছে না, তাই আমরা দেখতে পাচ্ছি পার্ট এ তে মানে 1-এ ভুল আছে, তাই অপশন এ কে চুজ করব, কারণ এখানে ওয়ান্টেড না হয়ে রিকোয়ার্ড ভার্বটা হলে সব থেকে ভালো হবে। কোয়েশ্চেন নাম্বার 11, laws were enacted to do away with social evils। বলছি লজ মানে আইনগুলোকে এনাক্টেড করা হয়েছিল, আইনগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, লাগু করা হয়েছিল কিসের জন্য? টু ডু অ্যাওয়ে উইথ সোশ্যাল ইভিলস, সামাজিক যে বাজে প্রথাগুলো আছে, সোশ্যাল ইভিলসগুলো আছে, সেগুলোকে কি করার জন্য? টু ডু অ্যাওয়ে উইথ। এখন তোমাকে বলতে হবে টু ডু অ্যাওয়ে উইথ এর মানেটা কি, এবং সেটার সাথে এই তিনটে অপশন তুমি রিপ্লেস করতে পারবে কিনা, না হলে নো ইমপ্রুভমেন্ট তোমায় চুজ করতে হবে। টু ডু অ্যাওয়ে উইথ এটা মানে হচ্ছে কোনো কিছুকে মানে নিশ্চিহ্ন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, কোনো কিছুকে থামিয়ে দেওয়া, অ্যাবলিশ করে দেওয়া, থামিয়ে দেওয়া। ওকে, এখানে দেখতে পাচ্ছি টু ডু অ্যাওয়ে উইথ এটা কিন্তু একদম সঠিক বলেছে, বলছে টু ইরাডিকেট, টু স্টপ, টু প্রিভেন্ট, এগুলো কিন্তু এই টু ডু অ্যাওয়ের সিনোনিম। এখানে টু ডু অ্যাওয়ে কিন্তু কোনো ভুল বলেনি, এটা একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা কোনো কিছু বন্ধ করে দেওয়া। সো আমি দেখতে পাচ্ছি এখানে নো ইমপ্রুভমেন্ট, এখানে ইমপ্রুভমেন্টের কোনো জায়গা নেই, কোনো দরকারও নেই, কারণ টু ডু অ্যাওয়ে একই কথা বলছে, যেটা এই টু ইরাডিকেট, টু স্টপ, টু প্রিভেন্ট বলছে, তাই এটাকে রিপ্লেস করার কোনো দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 12, হি, আই, শি অ্যান্ড দে কুকড দ্য ফুড। খুব সুন্দর একটা সেন্টেন্স, ভীষণ ইম্পর্টেন্ট প্রোনাউনের ক্ষেত্রে। হি, আই, শি অ্যান্ড দে কুক দ্য ফুড, এখানে বলতে হবে যে এই সেন্টেন্সটাকে কিভাবে সাজালে সঠিক হবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দেখো তোমাদের একটা নিয়ম আমি আগেও বলেছিলাম, যেটা হচ্ছে 2-3-1। যারা তোমরা এখন আমার প্রোনাউনের ক্লাসগুলো দেখোনি, কারেকশন দেখোনি, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে, আমার প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। 2-3-1 একটা ফর্মুলা আছে। 2 মানে হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, 3 মানে হচ্ছে তোমার থার্ড পার্সন, 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন। যখন অনেকগুলো প্রোনাউন পরপর রয়েছে একই সেন্টেন্সে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকি 2-3-1। মানে প্রথমে ইউ মানে সেকেন্ড পার্সন বসছে, প্রথমে ইউ বসছে, সেকেন্ড পার্সন বসছে, তারপরে 3 মানে থার্ড পার্সন, মানে হি, শি, ইট, দে, দেম এগুলো বসছে,
ঠিক আছে, হি কিংবা শি এগুলো বসছে, এবং তারপরে ফার্স্ট পার্সন মানে আই, উই, মি এগুলো আসছে। এরকমভাবে কিন্তু সেন্টেন্সে তোমাকে প্রোনাউনগুলো বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ তো কোথাও নেই, কিন্তু প্রথমে হি কিংবা শি এগুলো আসবে। তাই অপশন এতে দেখো আই রয়েছে, প্রথমে আমি তো কখনোই আসবে না। তারপরে প্রথমে দেখো সিতে বলছে হি, শি, দে অ্যান্ড আই, ওকে এইটা বলেছে। তো তোমাকে বুঝতে হবে যে আমি কি বলবো, প্রথমে হি বলবো, তারপরে শি বলবো, তারপরে দে বলবো। দেখো এই তিনটেই কিন্তু তোমার থার্ড পার্সন রয়েছে, যেহেতু সেকেন্ড পার্সন নেই তাই প্রথমে থার্ড পার্সন আসবে, তারপরে আই আসবে। তাই অপশন সি দেখো একদম সঠিক হচ্ছে। বিতে দেখো প্রথমে দে বলেছে, মানে থার্ড পার্সন বলেছে, তারপরে আবার আইকে বসে ফার্স্ট পার্সনকে বসে দিচ্ছে, এটা কিন্তু হবে না। কারণ যখন তুমি নিজের কথা বলছো, লজিকটা হচ্ছে নিজের কথা বলার সময় সবার পরে তোমার নিজেকে স্থান দিতে হবে, তাহলে নিজের অহংকারকে তুমি চেক রাখতে পারবে, অহংকারকে তুমি কন্ট্রোল করতে পারবে। সেই জন্য আইটাকে সবার লাস্টে লিখবে প্রোনাউন হিসাবে, তাই অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 13, দিস লেটার ওয়াজ রিটেন বাই মিস্টার কুমার। দিস লেটার ওয়াজ রিটেন বাই মিস্টার কুমার, এখানে দেখো সাবজেক্ট দ্য লেটার, তারপরে বি ভার্ব বসানো আছে ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো আছে, তারপরে বাই, তারপরে মিস্টার কুমার। এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে, তোমাকে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখন এখানে যে মিস্টার কুমার রয়েছে তোমার অবজেক্টে, তাহলে মিস্টার কুমার সাবজেক্টে চলে যাবে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে মিস্টার কুমার প্রথমে শুরু করব। তারপরে এখানে দেখো অপশন এতে বলছে হ্যাড রিটেন, হ্যাড হবে না, কারণ এখানে ওয়াজ ছিল তোমার বি ভার্ব, হ্যাড তো ছিল না, তাই অপশন এ ভুল হয়ে গেল। অপশন সি তেও একই রকম হ্যাজ হবে না, তাই এটাও ভুল হয়ে গেল। অপশন বিতে বলছে রাইটস, মানে দেখো প্রেজেন্ট টেন্স বলেছে, কারণ সেন্টেন্সটা ওয়াজ আছে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স তুমি ইউজ করতে পারবে না, তো এই অপশন বিটাও ভুল হয়ে গেল। অপশন ডি দেখো রয়েছে মিস্টার কুমার সাবজেক্ট হিসেবে বসানো হলো, তারপর বলছে ওয়াজ রিটেন, মানে এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স, তাই সিম্পল পাস্ট টেন্সে যখন থাকবে তখন অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ফর্মটা লিখতে হবে, রোট লেখা হয়েছে। তারপরে দিস লেটার, এই সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে, দিস লেটার, সো মিস্টার কুমার রোট দিস লেটার, এটা হবে সঠিক অপশন। Question number 14, they said we were living in Paris. তারা বলেছিল we were living in Paris, আমরা প্যারিসে বসবাস করছিলাম। এখানে দেখো খুব ইন্টারেস্টিং একটা রুল রয়েছে, বাইরে পাস্ট টেন্স রয়েছে, ভেতরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাই বাইরে যখন পাস্ট টেন্স, ভেতরে যখন পাস্ট টেন্স রয়েছে, তখন টেন্সটা একটা স্টেপ এগিয়ে যাবে, এবং এগিয়ে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, past perfect continuous tense, past perfect continuous tense হয়ে যাবে। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা রুল নারেশন চেঞ্জে, যখন বাইরে এবং ভেতরে দু জায়গাতেই পাস্ট টেন্স রয়েছে, তখন ভেতরের যদি সিম্পল পাস্ট টেন্স থাকে সেটা একটা স্টেপ এগিয়ে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডি অপশনে রয়েছে, দে টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট হ্যাড বিন, তারপরে কন্টিনিউয়াসের জন্য লিভিং ইন প্যারিস, তাই অপশন ডি হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যান্টোনিম অফ ভিশনারি। ভিশনারি শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ভিশনারি মানে হচ্ছে যে দূরদৃষ্টি সম্পন্ন, যে অনেক কিছু ইম্যাজিন করতে পারে, যে ভবিষ্যৎকে ইম্যাজিন করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে, তাকে আমরা ভিশনারি বলে থাকি। ওকে, এখানে চারটে অপশন আছে, তোমাকে দেখতে হবে কোনটা তার অপোজিট মিনিং হয়। রিয়ালিস্ট, আর্টিস্ট, আইডিয়ালিস্ট, সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে যে সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সে চিন্তিত। আইডিয়ালিস্ট মানে আদর্শবাদী, আর্টিস্ট মানে একজন শিল্পী, রিয়ালিস্ট মানে বাস্তববাদী। ভিশনারি মানে হচ্ছে কল্পনা করা হচ্ছে, কিন্তু রিয়ালিস্ট মানে হচ্ছে বাস্তবের কথা বলা হচ্ছে, তাই ভিশনারির অপোজিট হবে রিয়ালিস্ট। কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ লুসিডিটি। লুসিডিটি কথাটা সিনোনিম কি হবে? ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি, ফ্লুয়েন্সি। দেখো লুসিডিটি মানে হচ্ছে এমন কিছু বিষয় যেটা খুব পরিষ্কারভাবে ব্যক্ত করা হয়েছে, পরিষ্কারভাবে এক্সপ্রেস করা হয়েছে বা পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে, সুতরাং তাকে আমরা লুসিডিটি বলবো। এর সাথে যেটা মিল সেটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কোনো কিছুর তুমি বলতে পারো খুব পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে, চিন্তাভাবনার খুব স্বচ্ছতা রয়েছে, তখন আমরা ক্ল্যারিটি শব্দটা ইউজ করব। তাই লুসিডিটির সিনোনিম হবে ক্ল্যারিটি। দেখো ফ্লুয়েন্সি মানে কোনো কিছু যে খুব অনর্গল কথা বলতে পারছে, পোলাইটনেস মানে খুব নম্রতা, ভদ্রতা, ফ্লুইডিটি মানে হচ্ছে
তুমি বলতে পারো যে এমন একটা কোয়ালিটি যেটা খুব স্মুথ হবে, খুব এলিগেন্ট হবে, তখন তাকে আমরা ফ্লুইডিটি বলে থাকি। কিন্তু এখানে যেটা হবে লুসিডিটির সাথে সিনোনিম, সেটা হচ্ছে ক্ল্যারিটি, মানে চিন্তাভাবনার স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্টোনিম অফ গ্লুমি। গ্লুমি শব্দটার বিপরীত শব্দ কি হবে? গ্লুমি মানে হচ্ছে খুব ঝিমোনো, খুব মন খারাপ করা, খুব বিষাদ, খুব বেদনাময়, এরকম কিছু একটা ব্যাপার গ্লুমি। কিংবা আর একটা যদি বলে থাকো গ্লুমি ডে, মানে মেঘলা রয়েছে আকাশ, গ্লুমি ডে, মেঘলা আকাশ বা মেঘলা দিন, ঠিক আছে। এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? রেডিয়েন্ট, ফ্র্যাগ্র্যান্ট, মেলোডিয়াস, ইলিউজরি। দেখো, ইলিউজরি মানে ইলিউশন, ইলিউশন থেকে ইলিউজরি মানে কল্পনা করা হচ্ছে, এটা সত্যি নয়। ওকে, মেলোডিয়াস মানে প্রচণ্ড একটা সুর রয়েছে তার মধ্যে, খুব টিউনটা খুব ভালো, মানে মধুর একটা ব্যাপার রয়েছে। ফ্র্যাগ্রেন্ট মানে খুব ভালো গন্ধ বোঝাচ্ছে, তাই এই তিনটে কোনোটাই সঠিক অ্যান্টোনিম হবে না। রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে হচ্ছে প্রচণ্ড ঝলমলে, ব্রাইট, উজ্জ্বল, ঠিক আছে। সো গ্লুমির অপোজিট হচ্ছে রেডিয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 18, সিনোনিম অফ গডি। গডি শব্দটা সিনোনিম কি হবে, সমার্থক শব্দ কি হবে? গডি মানে তুমি বলতে পারো যে প্রচণ্ডভাবে কোনো কিছু শো করতে ভালোবাসে, খুব এক্সারসাইজ করতে ভালোবাসে, ঠিক আছে, প্রচণ্ড ব্রাইট কোনো কিছু, উজ্জ্বল কোনো কিছু, তাকে ঝলমলে, তাকে আমরা গডি বলে থাকি। এখানে সিনোনিম বলছে মডেস্ট, শোয়ি, রিফাইন্ড, সফিস্টিকেটেড। অবশ্যই গডি মানে হচ্ছে শোয়ি, মানে খুব দেখনদারিতে বিশ্বাস করে, শোয়ি। ওকে, গডি। মডেস্ট মানে খুব নম্র, এটা হবে না। রিফাইন্ড মানে প্রচণ্ড পরিশীলিত, এটাও হবে না। সফিস্টিকেটেড মানে প্রচণ্ড রুচি সম্পন্ন, এটাও হবে না। তাই গডির সিনোনিম হচ্ছে বলতে পারো শোয়ি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, ডু নট রান ডাউন ইউর ফ্রেন্ডস ইন পাবলিক। পাবলিকে যখন রয়েছে তখন তুমি বন্ধুদের সাথে ডু নট রান ডাউন। এই রান ডাউন কথাটার মানে কি? বন্ধুদেরকে কি করবে না? ফাইট উইথ, ফলো, মেক আ মেনশন অফ, ক্রিটিসাইজ। অবশ্যই বন্ধুদেরকে ক্রিটিসাইজ করবে না। রান ডাউন মানে কাউকে ছোট করা বা কাউকে অপমান করা, কাউকে ক্রিটিসাইজ করা। সো রান ডাউনের সঙ্গে তুমি ডি অপশন চুজ করবে, ক্রিটিসাইজ করা। ডু নট ক্রিটিসাইজ ইউর ফ্রেন্ডস ইন পাবলিক। লোকজনের সামনে বন্ধুদেরকে তুমি ক্রিটিসাইজ করবে না, অপমান করবে না। কোয়েশ্চেন নাম্বার 20, টু ওয়ার্ক লাইক আ ডগ। এটা ইডিয়াম, তার মানে কি? টু ওয়ার্ক লাইক আ ডগ, একটা কুকুরের মতো কাজ করছে। টু ওয়ার্ক ভেরি স্লোলি, ভেরি মুডি, টু ওয়ার্ক ভেরি হার্ড, টু ওয়ার্ক আনটাইমলি। অবশ্যই এটা হবে টু ওয়ার্ক ভেরি হার্ড, মানে কুকুরের মতো কাজ করা মানে হচ্ছে প্রচণ্ড বেশি পরিশ্রম করা। টু ওয়ার্ক ভেরি হার্ড। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যানিমালস উইচ সাকল দেয়ার ইয়াং। এমন অ্যানিমালস বা প্রাণীরা রয়েছে যারা তাদের বাচ্চাদেরকে কি করায়? দুগ্ধ পান করায়, দুধ খাওয়ায়, তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়। তাদেরকে আমরা কি বলে থাকি? হার্বিভোরাস, ম্যামালস, কার্নিভোরাস, ওমনিভোরাস। অবশ্যই এটা সঠিক উত্তর হবে ম্যামালস বা স্তন্যপায়ী। ওকে, স্তন্যপায়ীরা কি হয়? মায়ের দুধ খেয়ে তারা বড় হয়, তাদেরকে আমরা ম্যামালস বলে থাকি। হার্বিভোরাস মানে হচ্ছে যারা শাকাহারী, ঠিক আছে, তৃণভোজী। কার্নিভোরাস মানে হচ্ছে যারা বলতে পারো মাংসাশী প্রাণী। ওমনিভোরাস মানে যারা সর্বভোগ প্রাণী, সব কিছু খায়। তাই ম্যামালস হবে সঠিক অপশন, স্তন্যপায়ী। কোয়েশ্চেন নাম্বার 22, আ ম্যান হু নোজ আ লট অ্যাবাউট থিংস লাইক ফুড, মিউজিক অ্যান্ড আর্ট। এমন একজন মানুষ যে প্রচুর কিছু জানে, কি সম্পর্কে? খাবার দাবার নিয়ে, মিউজিক নিয়ে, আর্ট নিয়ে, যার প্রচুর নলেজ আছে, যে অনেক কিছু জানে, তাকে কি বলা হয়? প্রিস্ট, অপটিমিস্ট, হস্টেজ, কনভার্সার। দেখো, প্রিস্ট মানে তো পুরোহিত, এটা হবে না। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, এটা হবে না। হস্টেজ মানে কাউকে বন্দি বানানো, এটা হবে না। কনভার্সার মানে হচ্ছে এমন একজন মানুষ যার কিনা মিউজিক নিয়ে, আর্ট নিয়ে প্রচুর একটা ভালো লাগা আছে, অনেক কিছু সে জানে। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমাকে চুজ করতে বলেছে। এক্সেসিভ, এক্সেসিভের সঠিক বানানটা কি হবে? EXCESSIVE, এটা হবে সঠিক বানান এক্সেসিভের। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানানটা তোমায় চুজ করতে হবে। আমনেজিয়া, আলজাইমার, স্কিজোফ্রেনিয়া, ডায়রিয়া। দেখো, অ্যামনেজিয়া একদম সঠিক আছে, আলজাইমার একদম সঠিক বানান আছে, স্কিজোফ্রেনিয়া একদম সঠিক বানান আছে। ডায়রিয়াতে কিন্তু ভুল আছে, এগুলো খুব ট্রিকি। ডায়রিয়া বানানটা, ডায়রিয়াতে DIA, তারপরে ডাবল R যেমন আছে তেমন হবে, লাস্টে একটা HEA হবে, এখানে H হবে, ডায়রিয়া। এই যে একটা H উচ্চারণ আসছে, সুতরাং ডায়রিয়াতে HEA, এই ডায়রিয়ার ডিটা কিন্তু ভুল আছে, তাই এটা হবে সঠিক অপশন। Question number 25, choose the correct expression. Hit the nail on the head, hit the nail on the head, hit the head with the nail, hit the nail in the head. এটা সঠিক এক্সপ্রেশন হবে hit the nail on the head. এই যে hit the nail, nail মানে কি? পেরেক।
ওকে, যখন তুমি পেরেকটা পুঁতছো কোনো কিছুতে, তখন কোথায় পেরেকটাকে মারলে পেরেকটা তার ভেতরে ঢুকে যাবে? এই পেরেকের যে হেড বা মাথাটা রয়েছে গোল চাকতির মতো, সেখানে তুমি যদি হাতুড়ি দিয়ে মারো তাহলেই কিন্তু পেরেকটা নির্দিষ্ট জায়গায় প্রবেশ করবে। সুতরাং এই যে হেডেতে তোমাকে আঘাত করতে হবে, তাই হিট দ্য নেইল অন দ্য হেড এটা হবে সঠিক অপশন। এবারে দেখো আজকে নতুন একটা কোয়েশ্চেন, এক ধরনের কোয়েশ্চেন আমি ইন্ট্রোডিউস করছি তোমাদের মক টেস্টে। আই হোপ এই কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে, কারণ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে, এই টাইপের প্রশ্ন। একে ক্লোজ টেস্ট বলে, মানে এই যে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তার জন্য 4টে করে ওয়ার্ড থাকবে, তোমাকে সঠিক ওয়ার্ডটা চুজ করে বলতে হবে প্যারাগ্রাফটা পড়ে সেটা থেকে বুঝে। দ্য ওয়ার্ড টিকেট ইজ ড্যাশ টু এভরি ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ড্যাশ those who are actively dash in the political process that a ticket as permission to dash an election as candidate of a political party। দেখো আমরা একটা কথা পেলাম, টিকিট নিয়ে এখানে কথা বলা হচ্ছে। টিকিট কিন্তু আমরা জানি যে কোনো ট্রেনের টিকিট, বাসের টিকিট, এটা তো আমরা জানি, কিন্তু টিকিট আরেকটা কিন্তু হয় পলিটিক্যাল টিকিট, মানে সেই টিকিটটা পেলে কোনো একজন ক্যান্ডিডেট পলিটিক্যাল পার্টির হয়ে কিন্তু কন্টেস্টে লড়তে পারবে, ভোটে লড়াই করতে পারবে, সেখানেও কিন্তু টিকিট শব্দটা ভীষণভাবে ব্যবহার করা হয়। এবার প্রত্যেকটা সেন্টেন্স আমরা ধরে ধরে দেখব যে এখানে কোন শব্দটা 4টে অপশনের মধ্যে বসালে অ্যাপ্রোপ্রিয়েটলি এই প্যারাগ্রাফের সাথে ম্যাচ করছে। দ্য ওয়ার্ড টিকিট ইজ ড্যাশ টু এভরি ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, বলছে ভারতবর্ষের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে ল্যাঙ্গুয়েজের কিন্তু টিকিট শব্দটা কি? জেনারেল, পিকিউলিয়ার, কমন, ফ্যামিলিয়ার। দেখো জেনারেল টু এভরি ল্যাঙ্গুয়েজ তো হবে না, পিকিউলিয়ার মানে অদ্ভুত কথাও এটা নয়, এটাও হবে না। দুটোর অপশন পড়ে রইল কমন শব্দ, ফ্যামিলিয়ার শব্দ। ফ্যামিলিয়ার মানে খুব পরিচিত শব্দ, কমন মানে বিভিন্ন লোক বিভিন্নভাবে এটাকে ব্যবহার করে, প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ব্যবহৃত হয় টিকিট হিসেবেই। তাই আমরা সি অপশনকে চুজ করব, কমন ওয়ার্ড, কমন টু এভরি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে বলছে 27 নাম্বারের জন্য আমরা এই সেন্টেন্সটা পড়ব, ড্যাশ দোজ হু আর অ্যাক্টিভলি ড্যাশ সো বাট অ্যান্ড সিন্স। দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সটা বলার পরে আরো ফার্দার ইনফরমেশন দিচ্ছে, তাই আমরা সো বলবো না, আমরা এখানে কি বলবো? অ্যান্ড বলবো। এবং অ্যান্ড দোজ হু আর অ্যাক্টিভলি, এবং যারা কিনা অ্যাক্টিভলি মানে খুব সক্রিয়ভাবে ড্যাশ ইন দ্য পলিটিক্যাল প্রসেস। এবার 28-এর জন্য 4টে অপশন আছে, ইনভলভড, সিন, লিডিং, অ্যাট্রাক্টেড। দেখো বলছে যারা অ্যাক্টিভলি সিন ইন দ্য পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেসে যাদেরকে দেখা যায়, পলিটিক্যাল প্রসেসে এখানে তুমি অ্যাট্রাক্টেড করবে না, কিন্তু এটা কিন্তু ভুল হচ্ছে, মানে পলিটিক্যাল প্রসেসের প্রতি যারা অ্যাক্টিভলি অ্যাট্রাক্টেড এটা হবে না। লিডিং মানে আর অ্যাক্টিভলি লিডিং ইন দি পলিটিক্যাল প্রসেস তাই শুধু যে টিকিটটা পায় তা কিন্তু নয়, সুতরাং যারা ইনভলভ থাকে এটা হবে সঠিক ওয়ার্ড, মানে দোজ ওয়ার অ্যাক্টিভলি ইনভলভ, যারা খুব সক্রিয়ভাবে ইনভলভ আছে পলিটিক্যাল প্রসেসে তারাই কিন্তু টিকিটটা পায়। ওকে, এরপরে 29 আর 30 এই দুটো আমাদের বাকি আছে। ইন দি পলিটিক্যাল প্রসেস ড্যাশ আ টিকিট অ্যাজ পারমিশন। তাহলে পলিটিক্যাল প্রসেসে তারা কি করে? টিকিটটাকে অ্যাজ এ পারমিশন হিসাবে দেখে। সো পলিটিক্যাল প্রসেস বলছে লুক আ টিকিট, ইন্টারপ্রেট, ইন্টারফেয়ার, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে হচ্ছে কাউকে বাধা দেওয়া, এটা তো হবে না। ইন্টারফেয়ার কাউকে বাধা দেওয়া, এটাও হবে না, কারণ এখানে একটা টিকিট হিসাবে টিকিটকে ধরা হয় পারমিশন হিসাবে, মানে টিকিটকে দেখা হচ্ছে বা ব্যাখ্যা করা হচ্ছে টিকিটকে পারমিশন হিসাবে। তাহলে তুমি এখানে ইন্টারপ্রেট কথাটা বলতে পারো, মানে ব্যাখ্যা করা হচ্ছে বা অ্যানালিসিস করা হচ্ছে। সুতরাং প্রসেসের পরে তুমি এখানে কি বলবে? ইন্টারপ্রেট টিকিট অ্যাজ পারমিশন টু, কিসের প্রতি পারমিশন? অ্যান ইলেকশন দাঁড়ানোর জন্য, তাই তাই ক্যান্ডিডেট। ইলেকশনে ক্যান্ডিডেট কি করে? ইলেকশনে ক্যান্ডিডেট স্ট্যান্ড ইন করে, না ক্যাম্পেইন করে, ভোট করে, না কন্টেস্ট করে? অবশ্যই কন্টেস্ট করে, লড়াই করে। তাই কন্টেস্টটা হবে সঠিক উত্তর। কন্টেস্ট করা বা লড়াই করা, ভোটে লড়াই করা, সেটা কিন্তু এখানে জরুরি। সো তুমি বলতে পারো দ্য ওয়ার্ড টিকিট ইজ common to every language in India and those who are actively involved in the political process interpret a ticket as permission to contest an election as candidate of a political party। এই কটা কিন্তু ক্লোজ টেস্টে এভাবেই তোমাকে প্রত্যেকটা অপশন দেখতে হবে এবং প্যারাগ্রাফটা পড়ে সেখান থেকে বুঝে তোমাকে অপশন চুজ করতে হবে।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। কত স্কোর করলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।